এখন বাজে সকাল 7টা আর এই হচ্ছে আজকের ভালুকবংয়ের ওয়েদার। কালকে বৃষ্টির পর ফাইনালি আজকে একটু আকাশটা এখনও আপাতত একটু ক্লিয়ার হয়েছে। আর তার দরুন আমি সুন্দর হোটেলের যে এত সুন্দর পরিবেশটা সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এই ভিডিওটা আমার হোটেলের রুম থেকে নেওয়া। এত সুন্দরভাবে এরা মেনটেন করেছে না হোটেলটাকে, কি বলবো, দারুণ লেগেছে আমার। যদি ভালুকবংয়ে থাকতে হয় আমার সাজেশন এইখানে একটা নাইট অবশ্যই স্টে করো। গুড মর্নিং এভরিওয়ান। আমি তো এখন আছি ভালুকবংয়ে, যেটা কালকে রাত্রিরে ঢুকেছিলাম। তো কালকে সারা রাত এখানে বৃষ্টি হয়েছে। আজকে সকালবেলাতে আর্লি মর্নিং একটু ফগি ওয়েদার ছিল, বাট এখন আবার একটু বৃষ্টি হলো। তারপর এখন আর বৃষ্টি নেই, বাট মেঘলা হয়ে রয়েছে চারিদিকটা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি হচ্ছে গিয়ে টুয়ার্ডস দিরাংয়ের দিকে। এবার খুব সুন্দর প্রপার্টিটাকে আমাদের টাটা করার টাইম চলে এসছে। বৃষ্টিটা কালকে ছিল, বাট আজকে সকালে দারুণ ওয়েদার। আমরা খুব ভালোভাবে দারুণ ভিউ পেয়েছি। তুমি দেখতেই পাচ্ছ পিছনে খুব সুন্দর একটা নদী আছে, যেটা কালকে রাত্রে দেখাতে পারিনি অন্ধকারের জন্য। আজকে সকালে যখন একটু ওয়েদারটা ক্লিয়ার হলো, আমরা নদীটাকে স্পষ্ট দেখতে পেলাম। এখান থেকে ভিউ হচ্ছে দুর্দান্ত। সবচেয়ে ভালো গেছে এখানে বন্ধুবান্ধবদের সাথে আসলে এরকম হার্ট টাইপের দুখানা আছে, এখানে বসে সন্ধ্যা স্ন্যাক্স তোমরা এনজয় করতে পারো। এখানে বনফায়ারেরও ব্যবস্থা আছে, ইভেন এখানেও সিটিং এরিয়া আছে। আর এই হচ্ছে এখানকার ভিউ, যেটা জাস্ট তোমাদের আনছি। এই হচ্ছে সেই নদীটা। ছাদ থেকে গেলে আরও ভালো দেখা যেত, বাট আমরা একটু লেটেও উঠেছি, কারণ কালকে সারা রাত এখানে বৃষ্টি হয়েছিল। তো আর ছাদ দিয়ে দেখাতে পারলাম না, বাট এখান দিয়ে দেখো কি সুন্দর ভিউটা লাগছে। ঠিক এই পাশ দিয়েই রোড চলে গেছে, আমরা হয়তো মেবি এই রোডটা ধরেই যাবো দিরাং, টুয়ার্ডস দিরাংয়ের দিকে। এই হচ্ছে পুরো প্রপার্টি। এখানকার স্টাফ ভীষণ হেল্পফুল। ওইখান থেকে এই যে গাড়ি আমাদের পার্কিং এরিয়া, ওইখান থেকে নেবে দিয়ে এইটা হচ্ছে এখানে হচ্ছে ওদের রিসেপশন। এটা হচ্ছে আমাদের রুম ছিল। সামনে এত সুন্দর গার্ডেনিং করা। লাগেজ সব উঠে গেছে, এবার আমরা বেরাচ্ছি ভালুকবং থেকে, যাবো দিরাং। তো আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। দিরাং দিরাং হলো অরুণাচল প্রদেশের একটি শহর। তাওয়াং যাওয়ার জন্য এখানে একটা রাত্রির আমাদের স্টে করতে হয়। দিরাং হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4500 ফুট উচ্চতায় অবস্থিত। দিরাংয়ের উচ্চতা যেহেতু কম, সেই জন্য এখানে কিন্তু শীতকালে বরফ পড়ে না, এবং এখানকার ওয়েদারও সারাটা বছরই খুব মনোরম থাকে। জিয়া ভোরালের নদীটাকে কিন্তু আমরা দিরাং যাওয়ার সময় পাশে পেয়েছিলাম। কালকে সারা রাত বৃষ্টি হওয়ার দরুন রাস্তায় ল্যান্ডস্লাইডের প্রচণ্ড হাই চান্সেস আছে। এছাড়াও আজকের ওয়েদার ফোরকাস্ট বলছিল যে বৃষ্টি হওয়ারও চান্সেস আছে। দেখা যাক কি কপালে লেখা আছে। তবে আজকে দিরাং যাওয়ার পাটে আমাদের অনেকগুলো সাইট সিনও আছে, সেগুলো দেখতে দেখতে আমরা পৌঁছাবো দিরাংয়ে। তোমাদের বলছিলাম না যে বৃষ্টির দরুন ল্যান্ডস্লাইড হওয়ার হাই চান্সেস আছে, আর দেখো সামনেই দেখতে পেলাম কালকে রাতে বৃষ্টির জন্যই ল্যান্ডস্লাইড হয়েছে। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টিপ্পি অর্কিড গার্ডেন, যেটা ভালুকবংয়ে আছে। আমাদের হোটেল থেকে আমরা প্রায় মিনিট 10 মতো এসেছি, তারপরেই আমরা এই টিপ্পি অর্কিড গার্ডেনের মধ্যে চলে এসেছি। গ্রিন হাউস আছে, যেখানে বিভিন্ন ধরনের অর্কিডের এখানে চাষ করা হয়। তো সেগুলো এখানে এন্ট্রি ফি নিল আমাদের 10 টাকা করে পার হেড। যেখানে প্রচুর জায়গা রয়েছে এক্সপ্লোর, ঘুরে নিজেদেরকেই দেখতে হবে। ভিতরে জঙ্গলের ভিতরেও যাওয়া যেতে পারে, তো আমরা এখন সেটাই যাচ্ছি। আর হালকা হালকা অলরেডি বৃষ্টি পড়ছে, তো ছাতা আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা যাই, চলো তোমাদের ভিতরটা দেখাচ্ছি। পার্কিং হয়েছে, এদিক দিয়ে একটা জায়গা আছে রাস্তা, ওইদিকে একটা আছে, দেন এখানে গ্রিন হাউস আছে। তো ফার্স্টে আমরা এই দিকটা যাচ্ছি। টিপ্পি অর্কিড গার্ডেনটা অনেক বড় জায়গা নিয়ে অবস্থিত। এর মধ্যে অনেক ধরনের অর্কিড আছে, প্রায় 1000-এরও বেশি অর্কিড এখানে পাওয়া যায়। এখানে শুধু অর্কিডের চাষ হয় না, রিসার্চও করা হয়, এবং অর্কিড সংক্রান্ত বহু বই তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া
এখানকার লোকেদের হাতে তৈরি করা অনেক রকমের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। তো এই হচ্ছে অর্কিড জঙ্গল, যেটার ভিতর আমি এখন ঢুকছি। বেশ একটা গা ছমছমে করা পরিবেশ লাগছে আমার, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। এখানে দেখো সব আমরা প্রায় 30 মিনিট ওখানে কাটিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, কারণ আকাশের অবস্থা কিন্তু ভালো ছিল না। আর আমাদের কাছে খবর এলো যে সামনে একটা বড় ধরনের ল্যান্ডস্লাইড হয়েছে। বুঝতে পারছি না যে আদৌ আমরা আজকে দিরাং পৌঁছতে পারবো কি না, না কি হবে রাস্তায়। দেখা যাক কি হয়। ভগবানের নাম নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো যেতে যেতে আমাদের এই ঝর্ণাটা চোখে পড়লো, আর আমরা দাঁড়িয়ে গেলাম ছবি তোলার জন্য। আর পিছনে দেখো নদীটা, কালকে বৃষ্টির পর কিন্তু এর জলস্তর অনেকটাই বেড়ে গেছে। যেমনটা আশঙ্কা করা হয়েছিল সেটা সত্যি হলো। সামনে দেখো একটা বড় ধরনের ল্যান্ডস্লাইড হয়েছিল, আর এটা হয়েছিল গতকাল রাতে যখন বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছিল। যাই হোক, এখানে বিআরও কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাতে হয়, যারা এত তাড়াতাড়ি এত বড় ল্যান্ডস্লাইডটাকে ক্লিয়ার করে দিয়েছিল, যাতে কিনা যারা পর্যটক আসছে তাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। যেমন তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে কীরকম অবস্থা, রাস্তাটার কী অবস্থা। যাই হোক, ভগবানের আশীর্বাদে আমাদের ল্যান্ডস্লাইডের জন্য কোনো রকম কোনো অসুবিধা হলো না। এই হচ্ছে প্রকৃতির খেলা, কখনো রোদ কখনো বৃষ্টি। দেখো আবার বৃষ্টি স্টার্ট হলো, একটুখানি কমেছিল আবার যথারীতি মুষলধারে বৃষ্টি স্টার্ট হলো। বুঝতে পারছি না যে পুরো ট্রিপটাই কি আমাদের এই বৃষ্টি মাথায় নিয়ে করতে হবে, জানি না। তো চলো এগানো যাক পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আবারও একটা ল্যান্ডস্লাইড। কালকে যেরকম লেভেলের বৃষ্টি হয়েছে না, সত্যি কথা মানে এখন রীতিমতো আমাদের ভয় লাগছে, জানি না কখন না আটকে পড়ি আমরা। তখন তো বৃষ্টি ছিল, এবার চলে এলো জিরো ভিজিবিলিটি, মানে চোখের সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। যেমন তোমরা দেখতে পাচ্ছ কিচ্ছু দেখা যাচ্ছে না, বাট আমাদের ড্রাইভারদার হাত সত্যিই খুব ভালো ছিল, যেমনভাবে নিয়ে গেছে না সত্যি দুর্দান্ত। ওই দেখো আবার একটা ঝর্ণা। এই জন্যই তো অরুণাচলে আসা, এত ঝর্ণা, প্রাকৃতিক সৌন্দর্য, নদী, কি বলবো। তো দিরাং যাওয়ার জন্য এটা একটা শর্ট টানেল তৈরি হয়েছিল কিছুদিন আগে, এটা নতুন টানেল। এর ভিতরেও দেখো কত ফগি, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এবার ফাইনালি ওয়েদারটা অনেক ক্লিন এবং চারিপাশে খুব সুন্দর দেখা যাচ্ছে, প্রকৃতির যে এত সুন্দর রূপ ফাইনালি দেখা যাচ্ছে। এই জন্যই তো অরুণাচলে দৌড়ে দৌড়ে আসা। আমরা এখানে এত সুন্দর পিছনের ভিউটা জাস্ট দেখার জন্য একটু এখানটা আমরা দাঁড়ালাম সবাই মিলে। জাস্ট পিছনটা দেখো আমার কি সুন্দর, এটা একটা বুদ্ধিস্ট টেম্পল আছে এখানে। রোডটা দেখো জাস্ট, এতক্ষণ এত জিরো ভিজিবিলিটি ছিল, বাট এখানে যথেষ্ট ক্লিয়ার। আর দেখো রাস্তা পিছনে, এই পাশে দেখো জাস্ট আমার পিছনে রিভারটা। আমরা হয়তো ওই সাইডটা দিয়ে যাবো, ওই দিকটা দিয়ে জাস্ট। তো আমরা এখন নেমেছি হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ দেখার জন্য, যেটা দেখো তোমার এই হলো সেই হ্যাঙ্গিং ব্রিজ।
ঠিক আছে, তো এখানেই এখন যাব আমরা। তো বৃষ্টি অলরেডি পড়ছে, স্টার্ট হয়ে গেছে। তো আমি ছাতা মাথায় নিয়ে নিয়েছি। তো সামনেই এপাশে ব্রেক নেওয়ার জন্য অনেক চায়ের দোকান রয়েছে। এখানে প্রচুর গাড়ি স্ট্যান্ড হয়েছে। তো এখানে প্রচুর ম্যাগি থেকে আরম্ভ করে অনেক কিছু মানে রেস্টুরেন্ট আছে যেখানে চায়ের ব্রেক, ছোট একটা ব্রেক নিতে পারি আমরা। তো আমরা এখানেই আমাদের গাড়ি পার্ক করলাম। এবার আমরা যাচ্ছি আগে এই ব্রিজটা করবো, কারণ এখন এই ব্রিজটা একটু ফাঁকা রয়েছে। এর আগে প্রচুর লোক ছিল, দিয়ে ব্রিজটা কভার করে দেন আমরা একটু স্ন্যাক্স খাবো। এখানে লেখাই আছে অ্যাট এ ওয়ান টাইম অনলি 10%। ঠিক আছে, তো দেখো, জাস্ট আমি দেখাচ্ছি তোমাকে ফ্রন্ট ভিউ। এটা এই যে উইক ব্রিজ অনলি 10% অ্যাট ওয়ান টাইম। সো আমি এখন যাচ্ছি ব্রিজটার এখান থেকে। আমার বাঁ সাইডে রিভার অলরেডি ব্রিজটা একটু দুলছে। ঠিক আছে, লিটল বিট স্কেয়ারি অ্যাট দ্য টাইম, বাট আমার খুব মজা লাগছে। বৃষ্টি হচ্ছে বাট স্টিল ছাতা মাথায় নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার এক্সপিরিয়েন্স এই হ্যাঙ্গিং ব্রিজে। তো দেখতে পাচ্ছ যা পিছন দিয়ে যাচ্ছে, আমি একদম মিডিলে যাচ্ছি। আর আমি ব্রিজে দেখো আমার সামনে দিয়ে দুটো ছাগল আসছে, আর এই হচ্ছে ভিউ। জলের স্রোতটা দেখো। তো আমার সাথে এই দুখানা ছাগল মহাশয়রা যাচ্ছেন। তো আমি এখন ওই পারে যাচ্ছি। আমার বেশ ভালোই মজা লাগছে। একটু জাস্ট আমি এখন মিডলে আছি, বা একটু ভয় লাগছে। মিথ্যা কথা একদম তোমাদেরকে আমি বলবো না, আমার একটু ভয় লাগছে, কারণ ব্রিজটা অলরেডি দুলছে। সো এই হচ্ছে গিয়ে ভিউ। আমি অলরেডি হাফের ওপর ক্রস করে ফেলেছি, দুলছে। তো এবার আমি ব্যাক করছি, অতটা গেছি, প্রচণ্ডভাবে এটা দুলছে। আমি এই হ্যাঙ্গিং ব্রিজটা ঘোরা হয়ে গেলে আবার একটু মধ্যখানে বৃষ্টিটা কমলো, বাট আবার বৃষ্টি স্টার্ট হলো। মোটামুটি ওই পারে যেতে আমার অবস্থা খারাপ হয়েছিল, সত্যি খুব দুলছিল, আর আমার মারাত্মক ভয় লাগছিল। তো আমি সেই মুহূর্তের ভিডিওটাও আমি করে উঠতে পারিনি। তো ওইখান থেকে এবার আমি ফিরে আসছি, আবার খুব জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো এবার আমি আস্তে আস্তে এগোই, একটু চা খাবো, দেন আমরা আবার বেরিয়ে যাব। এরপর আমরা দেখবো হচ্ছে নাগ মন্দির দেখে আমরা চলে যাবো আজকে দিরাং। যদি পসিবল হয় তো অবভিয়াসলি আজকে আমরা দিরাং মনিস্ট্রিটা ভিজিট করার চেষ্টা করব, যদি আলো থাকে আর ওয়েদার ঠিক থাকে। না হলে কালকে বেরিয়ে দিরাং মনিস্ট্রি দেখে দেন আমরা বেরিয়ে যাব তাওয়াংয়ের উদ্দেশ্যে। তো চলো এখন যাই, একটু চা খাই, চা খেয়ে তারপর বেরিয়ে যাবো। তো আমরা এখন এই মুহূর্তে আছি নাগ মন্দির। এটা ঠিক ওই হ্যাঙ্গিং ব্রিজ থেকে একটুখানি 1 কিলোমিটারও না, একটুখানি জাস্ট এগিয়ে আমাদের সামনে আছে এই হচ্ছে সেই নাগ মন্দির। তো আমরা এখন উঠবো। তো চলো তোমাদেরকেও দর্শন করাবো আমার সাথে। তো আমি এখন আছি নাগ মন্দিরে উঠছি। তো আমার সামনে পিছনে আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে। তো উঠি, অনেকটা সিঁড়ি ভাঙতে হবে, একেবারে উঠে তারপর আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে এটা এন্ট্রি গেট। চলো যাওয়া যাক। জয় ভোলেনাথ, ওম নমঃ শিবায়। তো এই হলো গিয়ে রাস্তা। এখানে দুটো রাস্তা আছে, বুঝতে পারছি না। তো এটা দিয়ে উঠি, দেখি কি হয়। ঠিক আছে, চল।
এটা দিয়ে উঠলাম, ডান দিকেরটা দিয়ে উঠে দেখি। তো ওখান দিয়ে আমরা উঠলাম, উঠে এই হচ্ছে সামনে যে মেইন মন্দির সেটা হচ্ছে। তো চলো এবার ওখানে যাই। তো এখন আমি মেইন যে প্রবেশদ্বার সেখানে যাচ্ছি। এখানে একটা যজ্ঞ কুণ্ডও রয়েছে, এখানে যজ্ঞ হয়। আর এই পাশ থেকে ভিউটা যাচ্ছে খুব সুন্দর, খুবই সুন্দর। তো এবার আস্তে আস্তে এগোই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, এবারে সবাই নিচে আছে। চলো একটা নিচে যাই। তো আমরা এখন আছি টেঙ্গাতে, যেটা হচ্ছে দিরাংয়ের একটু আগে। দিরাং এখান থেকে হচ্ছে 63 কিলোমিটার। তো এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো সাইট সিনের মধ্যে পড়ে না। আমাদের ড্রাইভারদা এটাকে আমাদের এক্সট্রা করে ঘুরিয়ে দিয়েছে, যেহেতু এটা যাওয়ার পথেই পড়ে। তো এটা হচ্ছে মেনলি মিলিটারিদের এরিয়া। এখানে একটা মিউজিয়াম আছে, আর মিলিটারিদেরই হাতে বানানোর একটা গিফট শপও আছে। এছাড়া এখানে চাইলে ব্রেক নিতে পারো, কারণ এখানে একটা ছোট্ট মতো কফি শপও আছে, বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, আর সামনেই একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে। তো চলো এবার আমরা জায়গাটা একটু ঘুরে দেখাই। যেহেতু দিরাংয়ে যেতে আর বেশি টাইম লাগবে না, আর ওয়েদারও দেখছি আপাতত ক্লিন রয়েছে, তো সেই জন্যই আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখলাম। তো চলো এবারে ভিতরে যাওয়া যাক। আর একটা কথা বলে দিই, অরুণাচলের প্রত্যেকটা জায়গায় মিলিটারিদের ক্যাম্প রয়েছে। তো সেই জন্য প্রত্যেক জায়গায় কিন্তু ছবি বা ভিডিও তোলা বারণ থাকে। তো যেমন এইখানেও আমরা গিফট শপটির ভিতরে কিন্তু কোনো রকম ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। আমরা বাইরে ছবি তুলতে পারি, বাট এর ভিতরে বা একটা যে মিউজিয়াম আছে তার ভিতরে কিন্তু আমরা কোনো ছবি তুলতে পারবো না। এখানে এই মিউজিয়ামটা রয়েছে, সবাই কিন্তু এই মিউজিয়ামে ঢুকতে পারে না। বাট সেদিনকে জানি না, আমাদের ভাগ্য হয়তো খুবই ভালো ছিল, আমরা সবাই মিলে মিউজিয়ামে ঢুকতে পেরেছিলাম। এবং ওখানকার একজন সোলজারের মুখ থেকে 1962-এ ভারত ও চীনের যে যুদ্ধটা হয়েছিল সেটার অনেক ইতিহাস কিন্তু আমরা জানতে পেরেছি। এমনকি আমরা অরুণাচল প্রদেশের ম্যাপ, কীভাবে কোন দিক থেকে চীনা সৈনিকরা আক্রমণ করেছিল সমস্ত তিনি আমাদের সাথে শেয়ার করেন। কীভাবে আমাদের ভারতীয় সৈনিকরা যুদ্ধ করেছিলেন সব কিছু শুনে চোখে জল ও গায়ে কাঁটা দিয়ে ওঠে। সত্যি এই মুহূর্তটা আমি জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। এই জায়গায় আসাটা আমার কাছে যেন আজকে সার্থক মনে হলো। তো যাই হোক, এগুলো দেখার পর শোনার পর আমরা এগিয়ে চললাম পাশের হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে। এই হলো সেই হ্যাঙ্গিং ব্রিজ, বাট এই হ্যাঙ্গিং ব্রিজটা ওই আগে যে হ্যাঙ্গিং ব্রিজটা দেখিয়েছিলাম তার চেয়ে অনেকটাই স্ট্রং, কারণ এর ওপর দিয়ে বাইকও গেছে এবং এখানে একসাথে প্রায় অনেকজনই যাতায়াত করতে পারে, কারণ সেটা আমি নিজের চোখেই দেখেছি। এই হলো সেই হ্যাঙ্গিং ব্রিজ, দেখা আমার কমপ্লিট। এবার আমি যাব হচ্ছে গিয়ে গাড়িতে। এবার ডিরেক্ট আমরা যাব দিরাংয়ে গিয়ে তারপর বাকি কথা হচ্ছে আজকের মতো সাইট সিন এখানেই ডান। তো চলো যাই দিরাংয়ের হোটেলে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা দিরাং পৌঁছালাম সন্ধ্যে 6টা নাগাদ। আর দিরাংয়ে কী করলাম না করলাম সেই গল্প নিয়ে আসবো পরবর্তী পর্বে। আজকের এই পর্বটা আমি এখানেই এন্ড করলাম। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কী করতে হবে জানো? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন টেক কেয়ার, টাটা।